নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অনাথ আশ্রম এই নামটি শুনলে আমাদের প্রত্যেকের মনে যে কথাগুলো সবার আগে ভেসে আসে সেগুলো হলো মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, করুণা ও কিছু অসহায় শিশুর মুখ। আমি কেন বলছি এই কথাগুলো সেগুলো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণে ঠিকই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভগবানপুর ব্লকের অন্তর্গত পাউসি অন্তোদ্দয় অনাথ আশ্রমে। তো চলুন, আমি তো যাচ্ছি, আপনারাও থাকুন আমার সঙ্গে। এই অনাথ আশ্রমে যাওয়ার জন্য আমি সেদিন প্রথমে পাঁশকুড়া থেকে সকাল 7টার দীঘা লোকালটি ধরেছিলাম এবং নেমেছিলাম নাচিন্দা স্টপেজে। আর এই স্টপেজ থেকে পাউসি গ্রাম ওই 7 থেকে 8 কিলোমিটার মতো। এখানে টোটো আছে, অটো আছে, আপনি যেটাই ইচ্ছা সেটাই যেতে পারেন। আমি যেহেতু আমার অফিসিয়াল কাজে এখানে এসেছিলাম, তো ওই আশ্রম থেকেই লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য। তো প্রায় 8 কিলোমিটার মতো বাইক জার্নি করে আমি ফাইনালি পৌঁছে গিয়েছিলাম আমার সেই দিনের ডেস্টিনেশন অন্তোদ্দয় অনাথ আশ্রমে। তো আসুন ভেতরে যাই। দেখুন, ভেতরে ঢুকেই পরিবেশটা কত সুন্দর, মানে আমি ভাবতেই পারিনি যে এই জায়গাটা এত সুন্দর হবে। আমি এখানে আসার আগে গুগলে সার্চ করে দেখেছিলাম জায়গাটা কীরকম কী, ছবিতে কিছুটা দেখে বুঝতে পেরেছিলাম, কিন্তু জায়গাটা যে এতটা সুন্দর হবে সেটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি। এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে জায়গাটা কতটা সুন্দর। শুধু দুদিকের ফুলের গাছগুলো দেখুন, কত সুন্দর করে ফুলের গাছগুলোকে সুসজ্জিত করে লাগানো হয়ে আছে। আর জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। কোনো রকম নোংরা বা অন্য কোনো কিছু আপনি এখানে দেখতেই পাবেন না। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা ভিডিওতে হয়তো কাউকে সাইকেল চালিয়ে যেতে দেখছেন বা টোটো যাওয়া আসা করতে দেখছেন। এই যে এন্ট্রান্সটা, মানে একদম মেন গেট থেকে আশ্রম পর্যন্ত রাস্তাটা প্রায় 1-1.5 কিলোমিটার মতো, অনেকটাই। তো সেই জন্য ভেতরে কিন্তু টোটো যাওয়া আসা করে। ভেতরে ফুলগুলো শুধু দেখুন, দুপাশটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়ে আছে। ফুলের গাছগুলো এরা শীতকালে কিন্তু শীতকালীন ফুল ও সবজি চাষ করে থাকে, এবং গ্রীষ্মকালীন ফুল ও ফলের চাষ কিন্তু এখানে হয়ে থাকে, যেটা আমি পরে জেনেছি। তো আসুন ফুল দেখতে দেখতে ভেতরে যাই। ভেতরে অনেক সবজি গাছ লাগানো আছে। আর এই যে আমার চোখ মুখ প্রায় শুকিয়েই গিয়েছে। তার কারণ হলো আগের দিন রাত্রেবেলায় ঠিক করে ঘুম হয়নি। কোনো দিন সকালবেলায় যদি ট্রেন ধরার তাড়া থাকে, আগের দিন রাত্রেবেলায় টেনশানে আমার ঘুম হতে চায় না। এটা আমার ছোটোবেলার অভ্যেস বলতে পারেন। তো যাই হোক, তারই মাঝখানে আমি একটু অল্প করে ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে কুঁড়ে ঘরটি দেখতে পাচ্ছেন, এই কুঁড়ে ঘরটিতে এই বাগানের পরিচর্যা যিনি করেন, অর্থাৎ বাগানের মালি, উনি থাকেন, এবং ওনার সঙ্গে আরও অনেক কর্মচারীও এখানে থাকেন এই বাগান পরিচর্যা করার জন্য। এবার দেখুন এখানে কত বাঁধাকপি গাছ হয়ে আছে, অনেক বাঁধাকপি গাছ হয়ে আছে, এবং তার মধ্যে বেশ ভালো ভালো বাঁধাকপিও হয়ে আছে। আর প্রত্যেকটি সবজি কিন্তু একদম ফ্রেশ, কোনো সবজিতে আপনি কিন্তু এতটুকু পোকা বা অন্য কিছু দেখতে পাবেন না। আর বাঁধাকপি ছাড়াও এপাশের দিকে আরও অনেক গাছ আছে, ওপাশের দিকে ফুলকপি গাছও লাগানো আছে, আর মাঝে মাঝে ছোটো ছোটো বেগুন গাছ ও লঙ্কা গাছও আছে, যেগুলো অনেকটা দূরে দূরে আছে। ওই পাশের দিকটা যাওয়া সম্ভব নয় বলে আমি আর ওপাশের দিকটা গেলাম না। আর দেখুন, সাধারণত আমাদের প্রত্যেক বাঙালিদের বাড়িতে এই গাছগুলো থাকে, যেমন আপনার আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সেই সমস্ত গাছ কিন্তু এখানে আছে। দুই পাশে একটু ভালো করে দেখলেই আপনারা দেখতে পাবেন। আর ওপাশের দিকে, মানে বাঁ দিকের দিকে দেখুন, একটা পুকুর আছে। এখানে এইরকম 3টে পুকুর আছে। আর পুকুরের ঘাটটা দেখুন কি সুন্দর সাজানো, এটা হচ্ছে ঘাট। কি সুন্দর পাতাবাহার গাছ দিয়ে ঘাটটাকে সাজানো হয়ে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে পুকুর 3টে আছে, এই পুকুর 3টেতে কিন্তু বাগদা চিংড়ি চাষ হয়। এটা আমাকে যিনি নিয়ে এসেছিলেন বাইকে, উনি আসার সময় বলেছিলেন যে এখানে কিন্তু ম্যাক্সিমাম পুকুর ও ঝিলগুলোতে বাগদা চিংড়ি চাষ হয়ে থাকে। এই যে ডান দিকের দিকে দেখুন আরেকটি পুকুর, এই ডান দিকে একটি পুকুর আর বাঁ দিকে 2টো পুকুর, টোটাল 3টে পুকুর আছে। আর এই পুরো রাস্তাটা আমি হেঁটে হেঁটে ইচ্ছে করে আসছিলাম, তার কারণ
আমার প্রথমত ভিডিও করার ছিল, আর দ্বিতীয়ত এই জায়গাটা দিয়ে মানে এই রাস্তাটা দিয়ে হাঁটতে এত সুন্দর লাগছিল যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আপনারা যতক্ষণ না সশরীরে নিজেরা উপস্থিত হবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর এবং কতটা শান্তি বিরাজ করছে এই জায়গাটার মধ্যে। আমি যতটুকু সময় এখানে ছিলাম, আমার ততটুকু সময় আমি আমার লাইফের অন্য সব কিছু ভুলেই গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি এখানেই রয়ে যাই। কেন বলছি সেটা ভেতরের দিকে গেলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন ভেতরের দিকে যাই। সামনে দেখুন বোর্ডে লেখা হয়ে আছে মঞ্জুশ্রী দত্ত শান্তি নিবাস বৃদ্ধাশ্রম, যেটার কাজ এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। এখানে কিন্তু অনাথ আশ্রমের সঙ্গে সঙ্গে বৃদ্ধাশ্রমও তৈরি হচ্ছে। তো চলুন এবার আমরা ভেতরের দিকে যাই। এখানে ঢুকেই ডান দিকে একটি ফোয়ারা দেখতে পাবেন। দিনের বেলা বলে তখন ফোয়ারাটা অফ ছিল, কিন্তু রাত্রেবেলায় এই ফোয়ারাটা অন থাকে। আর দেখুন একটা কি সুন্দর হরিণ দাঁড়িয়ে আছে। কি ভাবছেন সত্যিকারের হরিণ? না না, এটা সত্যিকারের হরিণ নয়, এটা আর্টিফিশিয়াল হরিণ। আম গাছটা শুধু দেখুন পুরো মুকুলে ভরে গেছে। অবশ্য এবছর আমি কিন্তু যে আম গাছই দেখছি সেই আম গাছই মুকুলে ভরা। এবছর কিন্তু প্রত্যেকটা আম গাছেই ভালো মুকুল হয়েছে। যাই হোক, এবার আসুন আপনাদেরকে ফুল দেখাই। দেখুন একবার কত রং বেরঙের ফুল দিয়ে চারপাশটা সাজানো হয়ে আছে। ফুলের বাগানের মাঝখানে মাঝখানে কিন্তু ছোট ছোট হরিণ এবং খরগোশ বসানো আছে, এবং অবশ্যই এগুলি কিন্তু আর্টিফিশিয়াল হরিণ ও খরগোশ। আচ্ছা, এবার আপনাদেরকে এই অনাথ আশ্রম সম্বন্ধে একটু কিছু বলি। এই অনাথ আশ্রমটি শ্রীযুক্ত বলরামকরণ মহাশয়ের হাত ধরে 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। বলরাম বাবু, যিনি খুবই দয়ালু একজন মানুষ, তো উনি একদিন কোনো একটি নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলেন, আর ওই নেমন্তন্ন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় উনি একটি অনাথ বাচ্চাকে দেখেন আস্তাকুড়ের মধ্যে পড়ে থাকতে, এবং সেখান থেকে কিছু রাস্তার খাবার কুড়িয়ে খেতে। তো সেই বাচ্চাটিকে দেখে ওনার খুব মায়া হয়েছিল, এবং সেই দিন থেকে উনি ঠিক করেছিলেন রাস্তার অনাথ বাচ্চাদের জন্য উনি কিছু করবেন। কিন্তু ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা না থাকার জন্য ওনার সেই স্বপ্ন উনি কিছুতেই সত্যি করতে পারছিলেন না। কিন্তু উনি ওনার এই স্বপ্ন পূরণ করায় অবিচল এবং অনড় ছিলেন। তাই উনি কোনো কিছু না ভেবে নিজের দোকান ও জমি জমা বিক্রি করে যতটুকু সম্ভব হয়েছিল সেই সময় টাকা পয়সা জোগাড় করে এই অনাথ আশ্রমের ভিত স্থাপন করেছিলেন। আচ্ছা, আপনারা দুদিকে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা, বাঁ দিকে একটা। বাঁ দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো ছেলেদের থাকার জায়গা, আর ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো মেয়েদের থাকার জায়গা। এখানে 2 থেকে 2.5 বছর বয়স থেকে শুরু করে সব রকমের অনাথ বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। সব রকম কথার অর্থ হলো যাদের বাবা মা জন্ম থেকেই নেই, যাদের বাবা মা হয়তো ইচ্ছে করেই ফেলে রেখে দিয়ে গেছে, বা যাদের বাবা মায়ের হয়তো সামর্থ্য নেই বাচ্চাকে মানুষ করার, এই সব ধরনের বাচ্চাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে। এখানে এদের নিজস্ব স্কুল আছে, যেখানে এই বাচ্চাগুলি মাধ্যমিক পর্যন্ত পড়ে। মাধ্যমিক পাশ করে যাওয়ার পর এরা যদি হায়ার স্টাডি করতে চায় কেউ, তাহলে সেই হায়ার স্টাডির খরচাও কিন্তু এই আশ্রম কর্তৃপক্ষই বহন করে থাকে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই পুরো আশ্রমটা কিন্তু চলে স্পন্সরশিপের উপরে। হ্যাঁ, স্পন্সরশিপের দ্বারাই কিন্তু আশ্রমটা চলে। এছাড়াও অনেকেই আছেন এখানকার এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসেন, যারা স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং তাদের অনুদানেই কিন্তু এই আশ্রমটা সুন্দরভাবে এখনও পর্যন্ত চলছে। এই আশ্রমের ভেতরে একটি বেশ সুন্দর মন্দির আছে। এই মন্দিরটির মধ্যে ভগবান শিব ও মা কালীর মূর্তি আছে। তো এই বাচ্চাগুলি প্রত্যেকেই সকালবেলায় স্নান করে আগেই মন্দিরে যায়, গিয়ে প্রণাম করে, তারপর প্রেয়ার করে, তারপর ডাইনিং হলে যায়, গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে এরা স্কুলের দিকে যায়। আর এখানে ছেলেদের ও মেয়েদের ডাইনিং হল দুটো কিন্তু আলাদা আলাদা। ছেলেরা আলাদা জায়গায় যায় খেতে, আর মেয়েরা আলাদা জায়গায় যায়। তো আমিও একটু মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম ভিডিও করার জন্য, আর মন্দিরটা ভালো করে ঘুরে দেখার জন্য। এই আশ্রমটিতে যে শুধু অনাথ বাচ্চারা থাকে তাই নয়, এই আশ্রমে আরও অনেক কিছু হয়ে থাকে যেগুলো সত্যিই মানুষকে খুব অবাক করে।
এই আশ্রমে প্রত্যেক বছর গণবিবাহের আয়োজন করা হয়। বলরামবাবু নিজের উদ্যোগে যে সমস্ত মেয়েদের বাবা মা নেই, বাড়ির লোকজন নেই, দেখাশোনার কেউ নেই, অর্থাৎ এক কথায় মাথার উপরে ছাদ নেই, তাদেরকে নিজের সমস্ত রকম খরচা করে সব রকম জিনিসপত্র দিয়ে, অর্থাৎ একটা মেয়ের বিয়েতে যা যা জিনিস লাগে সেই সব রকম জিনিসপত্র দিয়ে, এমনকি সোনার গহনা পর্যন্ত দিয়ে উনি সাড়ম্বরে প্রত্যেকটি মেয়ের কন্যাদান করে থাকেন। এছাড়াও এই আশ্রমটিতে প্রত্যেক বছর দুর্গাপূজা হয়ে থাকে। এই আশ্রমে যে বাচ্চারা থাকে তাদের ছোটোবেলাটা তো আর আমাদের ছোটোবেলার মতো নয়। আমরা ছোটোবেলায় যেমন বাবা মায়ের কাছে পুজো এলেই আবদার করতাম, নতুন জামা কিনে দাও, খেলনা কিনে দাও, মেলায় নিয়ে চলো। এদের তো সেটা নেই। সেই কারণের জন্য বলরামবাবু এদের কথা চিন্তা করে এখানে দুর্গা উৎসব করার চিন্তা ভাবনা করে থাকেন। এছাড়াও এখানে ভাইফোঁটা, রাখি পূর্ণিমা, দোল উৎসব, ক্রিসমাস ডে, সব কিছু জাতি ধর্ম নির্বিশেষে সব কিছু এখানে পালন করা হয়। এছাড়াও এখানে একটি ছোট্ট কারখানা আছে যেখানে এখানকারই বাচ্চাদের হাতের তৈরি জুটের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। আমি সময়ের অভাবে সেখানটায় আর যেতে পারিনি, কিন্তু অন্য কোনো দিন যদি আমি আসি আমি আপনাদেরকে নিয়ে যাব। আচ্ছা, ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে এখানে মঞ্জুশ্রী দত্ত শান্তিনিবাস বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। সেটা হলো এই জায়গাটা। এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখনও ইনকমপ্লিট হয়ে আছে, এটা হলো বৃদ্ধাশ্রম, মানে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখানে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম ছাড়াও একটি হোমও আছে। হোম কথার অর্থ আমরা সবাই জানি, যে সমস্ত বাচ্চাদের আন্ডার এজে বিয়ে হয়ে যায়, বা যে সমস্ত বাচ্চারা বাড়ি থেকে পালিয়ে যায়, বা অল্প বয়সেই যারা নেশার শিকার হয়ে যায়, তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য 15-20 দিনের জন্য একটি হোমে রাখা হয়। তো এখানে সেই রকম একটি হোম সিএনসিপি থেকে তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেই হোমটিতেও কিন্তু অনেক বাচ্চা আছে। আমি প্রথমেই বললাম আমার সময়ের অভাবের জন্য আমি পুরো আশ্রমের ভিডিওটা করতে পারিনি। আমি আবারও যদি অন্য কোনো দিন এখানে আসি তো বাকি যে জায়গাগুলোর ভিডিও আমি করতে পারিনি সেগুলো করে আপনাদেরকে দেখাবো। আরও একটা জিনিস, এখানে অনেক বাচ্চার সঙ্গে আমার দেখা হয়েছিল বা আমি দেখা করেছিলাম যাদের হাতের কাজ খুব সুন্দর। তাদের মধ্যে এমন কিছু কিছু বাচ্চাও আছে যারা হয়তো কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না। এরকম কিছু বাচ্চাও এখানে আছে যাদের হাতের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু কিছু প্রাইভেসি মেনটেনেন্সের জন্য আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই সব কিছুর মধ্যে দিয়ে একটা কথা আপনাদেরকে বলাই হয়নি, সেটা হলো এই আশ্রমে আমি কেন এসেছিলাম। তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার কারণ আমি আমার কর্ম সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় কখনোই পোস্ট করি না। আমি আমার যে কাজ নিয়ে ওখানে গিয়েছিলাম সেই কাজের শেষে বলরামবাবুর সঙ্গে দেখা হয়নি ঠিকই, কিন্তু ওখানকার বর্তমান কর্ণধার ওই দিন আমাকে পুষ্পস্তবক ও ওখানকার বাচ্চাদের হাতের তৈরি জুটের ব্যাগ দিয়ে সম্মানিত করেছিলেন, যেটা ছিল আমার ওই দিনের সবথেকে বড় প্রাপ্তি। সেদিন সারা দিনটা ওই আশ্রমে আমার খুব ভালো সময় কেটেছিল, কিন্তু বেরোনোর সময় জানি না কেন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর মনের মধ্যে একটা জিনিস খুব খটকা দিচ্ছিল, সেটা আপনাদের সঙ্গে না শেয়ার করে আমি থাকতে পারছি না, তাই বলছি। আমরা আমাদের জীবনের অনেক না পাওয়া নিয়ে প্রত্যেক দিন অনেক অভিযোগ করে থাকি, অনেক কিছু বলি, ভাবি এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা কেন পেলাম না। কিন্তু কখনো এই বাচ্চাগুলোর কথা একটু ভেবে দেখবেন তো, এদের জীবনে কে আছে? কেউ নেই। এদের অভিযোগ শোনার মতো কেউ নেই, এদের চোখের জল মুছে দেওয়ার মতো কেউ নেই, এদের মুখে সামান্য হাসি ফোটানোর মতো কেউ নেই। তবুও এত না পাওয়ার মধ্যেও এরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ। আর আমরা, আমাদের কাছে সব কিছু আছে। আমাদের বাবা মা না চাইতে আমাদের মুখের সামনে সব কিছু তুলে ধরে দেয়। তার থেকেও বড় জিনিস হলো আমাদের মাথার উপরে আমাদের বাবা মা আছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। তারপরেও, এত কিছু থাকার পরেও আমরা কিন্তু অসম্পূর্ণ। তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, জীবনে যা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, সেইটাতেই হ্যাপি থাকার চেষ্টা করুন। তার কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে ওইটুকুও হয়তো জোটে না যেটুকু আমরা পেয়েছি। যাই হোক, আমি আবারও শ্রীযুক্ত বলরামকরণ মহাশয়কে ধন্যবাদ জানাবো এই ছোট্ট ছোট্ট অনাথ শিশুদের কথা ভাবার জন্য, তাদের জন্য এত কিছু তৈরি করে দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে জীবনের সব সুখ এনে দেওয়ার জন্য। সত্যি আপনি দেবতা তুল্য মানুষ, আপনার তুলনা হয় না। যেখানে
বর্তমান সমাজে স্বার্থপর ও বেঈমান মানুষে ভরে গিয়েছে, যেখানে একটা মানুষ স্বার্থ ছাড়া এক পাও এগোয় না, যেখানে স্বার্থ পুড়িয়ে গেলে মানুষ মানুষকে ভুলে যায়। সেই বর্তমান সমাজে দাঁড়িয়ে আপনি এই অনাথ শিশুগুলোর কথা ভেবেছেন, এদের জীবনগুলো আনন্দে ভরিয়ে তুলেছেন। সত্যি আপনার মতো মানুষ এই সমাজে বিরল। আপনার এই মহৎ কর্মের জন্য আমি আমার তরফ থেকে আপনাকে কুর্নিশ জানাচ্ছি। আপনি খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন, আর এইভাবেই পথ শিশুদের পাশে থাকুন সব সময়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো সবাই নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য চলুন, টাটা, বাই।